কেমন জাপটে ধরেছিল তাকে। মেহেরিমাকে নিয়ে চিন্তাও এক অজানা শঙ্কায় বিচলিত হয়ে আছে তার মন মস্তিষ্ক দুটোই। কিন্তু এইমাত্র মেহেরিমার সুরেলা গলার স্বর যেন তার অস্থিরতা গায়েব করে দিয়েছে। কেমন শান্তি শান্তি লাগে মেয়েটার সংস্পর্শে থাকলে। হ্যালো, শুনছেন? মেহেরিমার কণ্ঠে জাহানের ধ্যান ভঙ্গ হয়ে যায়। সে পুনরায় চেয়ারে গায়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, কিছুক্ষণ চুপ করে থাকো তো, তোমায় অনুভব করি। মেহেরিমা বরাবরই বাধ্যগত মেয়ে। প্রিয়তমের আদেশ অমান্য করার স্পর্ধা তার এ জীবনে হবে কিনা সন্দেহ। সে জাহানের কথা মতো চুপ করে থাকে যতক্ষণ না জাহান নিজে থেকে কথা বলে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর জাহান নিজেই প্রশ্ন করে, কি করছো? মেহেরিমা শান্ত গলায় বলে, পড়ছিলাম। আর রেস্ট নিতে কয়েকটা দিন মাথা ব্যথা আছে। গতকাল হায়াদের রিক্সা উল্টে পড়ে গেলে প্রথমে মেহেরিমা পড়ে, তার উপর হায়া পড়ে। রিক্সা থেকে পড়ে গিয়ে মেহেরিমার মাথা রাস্তার ফুটপাতের উঁচু জায়গায় লেগে কপালের এক সাইড কেটে যায়। পায়েও কিছুটা চোট পায়। হায়া যে কম ব্যথা পেয়েছে তা কিন্তু না। কয়েকজন বিক্ষোভকারী দৌড়ে যাওয়ার সময় হায়ার পায়ে পাড়া দিয়ে যায়। এমনিতেই বেকায়দায় ছিল পাটা, তার উপর পাড়া খেয়ে তার পায়েও বেশ ভালো ব্যথা পেয়েছে। জাহানের প্রশ্নের জবাবে মেহেরিমা বলে, পরশু একটা টেস্ট আছে ভার্সিটিতে, ওটার পড়াই পড়ছিলাম। আর মাথা ব্যথা নেই এখন, আলহামদুলিল্লাহ। মেহেরিমার সুস্থতার কথা শুনে জাহান লম্বা করে একটা শ্বাস ছাড়ে। টুকটাক কথা শেষ করে একে অপর থেকে বিদায় নিয়ে চলে যায় হালকা ফ্রেশ হতে। লাঞ্চের পর ওয়ার্ড ভিজিটিংয়ে যেতে হবে তার। গালে হাত দিয়ে মাথা নিচু করে গুনগুনিয়ে কেঁদে চলেছে আদিবা। জাইন তার গতকাল রাতের কথা সত্য করে দিয়েছে। সত্যি সত্যি আদিবার ভার্সিটিতে এসে তাকে থাপ্পড় মেরেছে। জাইন কাল কথাটা আদিবাকে ভয় দেখানোর জন্য বলেছিল, কিন্তু সে আদিবার ভার্সিটিতে আসলে দেখতে পায় আদিবা তার ক্লাসমেটদের সাথে গ্রুপ স্টাডি করছে ভালো কথা, এতে জাইনের কোনো সমস্যা ছিল না। কিন্তু আদিবার থাপ্পড় খাওয়ার কারণটা হলো তার ঘাড়ে হাত দিয়ে এক ছেলে বসেছিল। আদিবাও তার হাতে হাসতে হাসতে ছেলেটির গায়ে ঢলে পড়ছিল। এই দৃশ্য দেখে কোনো প্রেমিক পুরুষের মাথা ঠিক থাকে? জাইন তাদের সামনে না গিয়ে ফোন করে আদিবাকে নিজের গাড়ির সামনে ডাকে। আদিবা নাচতে নাচতে এসে জাইনের সামনে উপস্থিত হতে দেরি, কিন্তু তার তুলতুলে গালটায় থাপ্পড় পড়তে দেরি হয় না। গাড়িতে ঢুকিয়ে আরেক দফা ঝেড়ে তারপর শান্ত হয়েছে জাহিন। তারপর গাড়ি চালিয়ে নিয়ে এসেছে শহরের একটু বাইরে সাইডে একটা লেকের কাছে। আদিবার সেই যে গাড়ি স্টার্ট করার পর থেকে কান্না শুরু করেছে, এখনও কেঁদেই চলেছে। জাইন গাড়ি থামিয়ে সে সিটে গা এলিয়ে দিয়ে বসে থাকে, চোখ বন্ধ করে। তার মতে সে ভুল কিছু করেনি। ছেলে ফ্রেন্ড থাকতেই পারে, তাদের সাথে গ্রুপ স্টাডি করা যেতেই পারে, তাই বলে গায়ে হাত দিয়ে বসে থাকবে এটা সে কিছুতেই মানতে পারবে না। জাহানের চেয়ে জাইন শর্ট টেম্পার্ড, তার হাত একটু বেশিই চলে মুখ থেকে। সেই হিসেবে জাহান তার কথা দিয়ে হাতের কাজ করে ফেলে। জাইন চোখ খুলে ঘাড় কাত করে আদিবার দিকে তাকায়। টকটকে লাল হয়ে যাওয়া মুখটা দেখে তার বেশ মায়া লাগে। আর কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে ঝট করে আদিবার একটা হাত টেনে ধরে নিজের কোলের উপর নিয়ে আসে আদিবাকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি হয় যে আদিবা সব বুঝে ওঠার আগে জাইন কাজটা করে ফেলে। কিন্তু যখন আদিবা বিষয়টা বুঝতে পারে, তখন গরম তেলের মধ্যে পানি পড়লে যেমন চিটচিটি উঠে তেলটা তেমন করে ওঠে। জাইনের বুকে কিল থাপ্পড় দিয়ে নিজেকে হাত থেকে মুক্তি করার চেষ্টা করে। জাইন এক হাত দিয়ে আদিবার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে পুনরায় চোখ বন্ধ করে বসে থাকে। আদিবা নিজের মনের ক্ষোভ মিটিয়ে একটু পর নিজেই শান্ত হয়ে যায়। জাইনের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে হুট করে জোরে একটা কামড় দিয়ে বসে। জাইন ব্যথা পেলেও দাঁতে দাঁত চেপে বসে থাকে। কামড়টা দেওয়ার মাধ্যমে আদিবা নিজের সবটুকু ক্ষোভ মিটিয়ে নেয়। তারপর নিচ থেকে জড়িয়ে ধরে জাইনকে। আদুরে বিড়ালের মতো লেপ্টে থাকে জাইনের বুকে। জাইন তার এমন শান্ত ভাব দেখে বলতে শুরু করে, আজ আমি তোকে যেভাবে দেখেছি সেইভাবে তুই আমায় দেখতে পারবি? আমার শরীরে কোন মেয়ে হাত দিয়েছে? বসে থাকলে সহ্য করতে পারবি সেই দৃশ্য? তাহলে কাল থেকে তুই তোর মতো যা ইচ্ছে করবি, আর আমি আমার মতো। জাইনের কথা শুনে আদিবা আরো শক্ত করে জড়িয়ে ধরে জাইনকে। জাইন তার মাথা উঁচু করে আদিবার চোখে চোখ রেখে বলে, ভার্সিটিতে মেয়ে ফ্রেন্ড আমারও ছিল, কিন্তু আমার মনে পড়ে না আমি এমন গায়ে হাত দিয়ে কারোর সাথে কথা বলছি। ফ্রেন্ড মানে যে সে তোকে টাচ করতে পারে এমন ভেবে থাকলে তুই ভুল। তোকে তোর বাপ ভাইয়ের পর আমি ব্যতীত অন্য কেউ টাচ করলে সে কেলানি খাইবে, আর কিছুটা তুইও খাবি। আমি যতদিন বেঁচে আছি ততদিন অ্যাটলিস্ট এই পারমিশন পাচ্ছিস না তুই, কিন্তু আমি মরে। আদিবা নিজের হাত দিয়ে চেপে ধরে জাইনের ঠোঁট, তারপর নিজের ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে,
এমনটা আর হবে না। আমি ভুলেও কোনো ছেলের সংস্পর্শে আসবো না। ব্রু কুচকে জিজ্ঞেস করে জাইন, প্রশ্ন করে নিতান্তই আদিবার সাথে মজা নেয়ার জন্য। আদিবার বাচ্চাদের মতো নিজের চোখ দুই হাত দিয়ে ডলতে ডলতে বলে, না, তুমি আর বাকিরা কি এক নাকি? আমি আর বাকিরা এক না কেন? আমি কে তোর? প্রশ্নটা শুনে আদিবা থমকে যায়। মনে মনে ভাবে, এই বজ্জাত লোক কি জানে না সে কে হয় আমার? তাও এমন প্রশ্ন করে, আমায় বিব্রত বোধ করাচ্ছে। ধুর, ভাল লাগে না। জাইন উত্তরের আশায় আদিবার মুখের দিকে তাকিয়ে থাকে। আদিবা গাইগুই করতে করতে বলে, আমার ইনা মিনা টিনার পাপ্পা, আর আমার বাবার হবু জিমের জামাই। তোর কি সেটা বল। আমার ভালোবাসা, আমার ভালো থাকা, আমার সব তুমি। কথাটা বলে আদিবা জাইনের বুকে বুকে মুখ লুকিয়ে নেয়। প্রচণ্ড লজ্জা পাচ্ছে সে। কথাটা শেষ করার পর জাইন একটা তৃপ্তির হাসি দিয়ে আদিবাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। জাইন আর আদিবার রিলেশনটা তাদের ফ্যামিলির মধ্যে একটা ওপেন সিক্রেটের মতো। সবাই জানে, কিন্তু ভাবতে এমন করে কেউ জানে না। দুজনের পরিবার অপেক্ষা করছে কবে এরা দুজন মুখ ফুটে তাদের সম্পর্কের কথা বলবে। যেদিন বলবে সেদিনই বিয়ের তারিখ ঠিক করে ফেলবে বলে জাবিয়ান আর আদিয়াতের মধ্যে কথা হয়ে রয়। দুদিন পর আজ কলেজে এসেছে হায়া। পায়ে যথেষ্ট ব্যথা থাকার পরও টেস্ট থাকায় আসতে হয়েছে। আশান তাকে সাহায্য করে গাড়ি থেকে নামতে। ভার্সিটি থেকে একটু দূরেই তাদের গাড়ি থামানো হয়েছে। আশান আর হায়া ভার্সিটির কাছাকাছি এসে দেখে মেহেরিমা দাঁড়িয়ে আছে গেটের সামনে। মেহেরিমা তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে। তারপর আশানের থেকে হায়ার হাতটা নিজের হাতে নিয়ে দুই বান্ধবী চলে যায় ভার্সিটির ভেতর। আশান হায়া আপাতত চাইছে না তাদের বিয়েটা ভার্সিটিতে জানাতে। মেহেরিমা ছাড়া হায়ার আর কোনো ফ্রেন্ড আর আশানের বিয়ে সম্পর্কে জানে না। আশানের ক্ষেত্রেও সেম কাজটা হয়েছে। 3 ঘন্টা পর হায়া আর মেহেরিমা বের হয় ক্লাসরুম থেকে। মেহেরিমা আর হায়া দুজনে ক্ষুধা পাওয়ায় মেহেরিমা হায়াকে ভার্সিটির মাঠে একটা বেঞ্চে বসে ক্যান্টিনে চলে যায় নিজেদের জন্য খাবার আনতে। আশান নিজের ক্লাস শেষ করে করিডোর দিয়ে হাঁটতে থাকে। উদ্দেশ্য টিচার্স রুম। হঠাৎই তার চোখ যায় ভার্সিটির মাঠে। একটা মেয়েকে আরেকটা ছেলে জড়িয়ে ধরে আছে, আর মেয়েটা ছেলেটাকে নিজের থেকে সরানোর চেষ্টা করছে। 4 তলার উপর থেকে মাঠের মধ্যখানে থাকা হায়াকে তেমন একটা ভালো করে চিনতে পারে না আশিয়ান। কিন্তু হায়ার ড্রেসের কালার থেকে তার একটু খটকা লাগে। তাই সে আর কিছু না ভেবে ঘটনাস্থলে যায়। সেখানে এসে তো আশিয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। মেয়েটি সত্যিই হায়া, কিন্তু ছেলেটাকে সেটা চিনতে পারছে না। আশিয়ান বড় বড় কদমে হেঁটে তাদের কাছে এসে ছেলেটিকে টান দিয়ে হায়ার থেকে দূরে সরিয়ে দেয়। ছেলেটিকে টান দেয় হায়াও নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে আশিয়ান তাকে ধরে ফেলে। আশিয়ান হায়াকে এক হাত দিয়ে আগলে ধরে বলে, ঠিক আছো? প্রশ্নটা হায়াকে করলেও আশিয়ান উত্তরটা স্পষ্ট দেখতে পায়। হায়া ঠিক নেই, সে কাঁপছে থরথরিয়ে। আশিয়ান তাকে নিজের সাথে আরেকটু চেপে ধরে সামনে ছেলেটির দিকে তাকায়। ছেলেটার মুখ দেখার পর আশিয়ানের হুঁশ উড়ে যায়। মুখ দিয়ে বের হয়ে আসে, তুমি? আশিয়ান ও হায়ার সামনে অস্থির চিত্তে দাঁড়িয়ে আছে ফারাবি। সে বারবার হায়ার কাছে আসতে চাইছে, কিন্তু হায়ার চোখে এক অজানা আতঙ্ক ও ভীতি দেখে তাকে পিছু হটতে হচ্ছে। আশিয়ান শান্ত দৃষ্টিতে সবটা ঘটনা প্রত্যক্ষ করে। তারপর উপস্থিত স্টুডেন্টের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে, বাহির থেকে আসা আগত একজন ভদ্রলোক একটা ফিমেল স্টুডেন্টকে তার ক্যাম্পাসে জোর জবরদস্তি করার চেষ্টা করে, আর বাকি স্টুডেন্টরা বিষয়টাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেয়। বাহ, এই হলো তোমাদের একতা, বন্ধুত্ব, এই হলো জেনজিদের পাওয়ার। সেইম অন ইউ গাইস। আশিয়ানের কথা শুনে এতক্ষণ মজা নিতে থাকা স্টুডেন্টরা মাথা নিচু করে নেয় লজ্জায়। হুট করে আশিয়ানের নজরে আসে ভিড়ের মাঝে কয়েকজন ভিডিও করছে। আশিয়ান তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা যে ভিডিও ধারণ করছো এটার আসল উদ্দেশ্য কি আমায় একটু বলো তো? ভিডিও ধারণ করে স্টুডেন্টরা থতমত খেয়ে যায়। তারপর তড়িঘড়ি করে ফোনটা নিচে নামিয়ে ফেলে, কিন্তু আশিয়ানের প্রশ্নের তোপ থেকে বাঁচতে পারে না। আশিয়ান পুনরায় বলে, আজ তোমরা যদি বিষয়টাকে নিছক এন্টারটেইনমেন্ট হিসেবে না নিয়ে একজন নারীর সম্মান হিসেবে ভাবতে, তাহলে আমায় এখানে এসে ওকে সেভ করতে হতো না। আরেকটা কথা, এই ঘটনার একটা ফুটেজও যদি সোশ্যাল মিডিয়ায় যায়, আমি কিন্তু তার অবস্থা খারাপ করে ছাড়বো। ভিডিওগুলো যেন সসম্মানে ডিলিট হয়ে যায় যারা ধারণ করেছো তাদের ফোন থেকে। আমার মনে হচ্ছে তোমাদের এখানে কোনো কাজ নেই, যাও নিজেদের কাজে যাও। লাস্টে কথাটা সে বেশ ধমকে সুরে বলে আশিয়ান। সবাই সুরসুর করে চলে যায় নিজের কাজে। সকলে চলে যেতে আশিয়ান সবার দৃষ্টি দেয় ফারাবি আর হায়ার উপর। হায়া ফারাবি থেকে নিজেকে ছড়ানোর জন্য কয়েকবার চেষ্টা করে, কিন্তু একজন সুঠাম দেহে যুবকের সাথে তার তো মেয়ে কি পারে। তার উপর হায়া অসুস্থ। আশিয়ান হায়ার গালে হাত দিয়ে বলে, ঠিক আছো তুমি? হায়ার পায়ে ব্যথা করছে। অজানা কারণে তার প্রচণ্ড ভয় লাগছে। সে এক হাত দিয়ে আশিয়ানের একটা বাহু চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ঠিক আছি।
তাদের দুজনের কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে ফারাবি বলে, হায়া, আই অ্যাম সরি। আমি এমনটা করতে চাইনি। আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি একটা কারণে সেদিন আসতে পারিনি, কিন্তু আজ এসেছি না। চলো, আজ এক্ষুনি আমরা বিয়ে করব, চলো। কথাটা বলতে বলতে ফারাবি অস্থির হয়ে পুনরায় হায়ার হাত ধরতে আসে। তখনই হায়ার সামনে ঢাল হয়ে টসে দাঁড়ায় আশিয়ান। সে ফারাবির বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, স্টে অ্যাওয়ে ফ্রম মাই ওয়াইফ। ফারাবি আশিয়ানের ধাক্কাকে যতটা না আহত হয়েছে তার চেয়েও বেশি আহত হয়েছে আশিয়ানের কথা শুনে। সে কথাটা শুনে এতটা স্তব্ধ হয়ে গিয়েছে যে কোনো রিয়েক্ট করতেই ভুলে গিয়েছে। এরই মধ্যে মেহরিমা খাবার নিয়ে এসে পড়েছে। ক্যান্টিনে অন্যান্য স্টুডেন্টদের থেকে হায়ার ব্যাপারে গুসুর গুসুর শুনে সে দৌড়ে এসেছে। মেহরিমা তাদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, তুই ঠিক আছিস হায়া? হায়া আশিয়ানকে ছেড়ে মেহরিমাকে জড়িয়ে ধরে। মেহরিমাও আগলে নেয় প্রিয় বান্ধবীকে। আশিয়ান শান্ত দৃষ্টিতে সবটা দেখে, তারপর মেহরিমাকে উদ্দেশ্য করে বলে, আমার গাড়িতে করে তোমরা দুজন চলে যাও, আমি ড্রাইভারকে কল করে আসতে বলছি। মেহরিমা সম্মতিসূচক মাথা নাড়ায়। এর মধ্যে ফারাবি যেন হুঁশে ফিরে। সে ঝট করে হায়াকে মেহরিমা থেকে টান দিয়ে সরিয়ে তার দুই বাহু চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, এই হায়া, উনি কি বলছে? তুমি তার ওয়াইফ মানে? আমি বলছি তো একটা কারণে আমি বিয়ের দিন আসতে পারিনি। কারণটাও আমি বলবো, কিন্তু তুমি তাকে কীভাবে বিয়ে করতে পারলে? আমি তোমাকে আর তুমি আমাকে ভালোবাসতে না? তাহলে কিভাবে করলে এমন একটা কাজ? উত্তর দাও আমায় হায়া, আমার উত্তর চাই। হায়ার বাহু ধরে ফারাবি কাঁদতে কাঁদতে কথাগুলো বলে, লোকে বলে পুরুষদের চোখের কান্না অষ্টম আশ্চর্যদের একটি। তারা অসম্ভব রকমের কষ্ট না পেলে নাকি কাঁদে না। তাহলে এখন যে ফারাবি কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাতে কি বলা যায় সে হায়ের বিয়ের কথা শুনে অসম্ভব রকমের কষ্ট পেয়েছে? এমন কান্না তো সত্যিকারের ভালোবাসার মানুষটিকে হারালেই কাঁদা যায়। হায়াও ফারাবির সাথে কাঁদছে। এদিকে এমন ঘটনা দেখে আশিয়ানের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে ছোট থেকেই হিংসুটে। তার আদর ভালোবাসার ভাগ বসানোর সে একটা লম্বা সময় হায়াকে দেখতে পারত না। তাছাড়া তার পছন্দের বা প্রিয় জিনিস কেউ হাত দিলে সে ওইটা আর ছুঁয়েই দেখতো না। নেহাত বউটাকে না ছুঁয়ে থাকতে পারে না, বেশি ভালোবাসে কিনা। কিন্তু তার সেই ভালোবাসার বউকে বারবার একজন পুরুষ স্পর্শ করায় আশিয়ানের রাগ না উঠে পারে? আশিয়ান হায়ার বাহু ধরে টেনে তাকে নিজের বুকে চেপে ধরে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে ফারাবির কলার খামচে ধরে রাগে হিস হিসিয়ে বলে, সাহস কি করে হয় আমার বইয়ের গায়ে হাত দেওয়ার বারবার? নেহাতি জায়গাটা আমার প্রফেশনাল, বাচ্চাদের পড়াই। না হলে এই সুন্দর মুখটা বিক্রি দিতে আমার 2 মিনিটও লাগতো না। ফারাবিও রেগে বলে, আমার ফিয়ন্স ছিল হায়া, আমার অধিকার ছিল তোর, আমার আছে আর থাকবে ইনশাল্লাহ। কারণ আমার বউ হয় হায়া, কয়েকদিন পর আমার বাচ্চার মাও হবে। বুঝে দেখ কার অধিকার বেশি। আর কখনো যাতে আমার বউয়ের আশেপাশে না দেখি, যদি দেখি সেই দিনটা তোর শেষ দিন হবে। চল হাট। কথা শেষ করে আশিয়ান ধাক্কা দিয়ে ফারাবিকে তাদের থেকে দূরে সরিয়ে দেয়। ফারাবি বেশ কয়েক পা পিছিয়ে যায়। আশিয়ান আশেপাশে চোখ বুলিয়ে দেখে তেমন স্টুডেন্ট নেই। ক্লাস টাইম হওয়ার সকলে ক্লাসে চলে গিয়েছে। আশিয়ান হায়াকে নিজের বুক থেকে সরিয়ে হায়াকে এক পাশ দিয়ে ধরে নিয়ে যায় পার্কিং লটের দিকে। মেহরিমাও তাদের পেছন পেছন যায়। ফারাবি শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তাদের যাওয়ার দিকে। আশিয়ানের গাড়ি এসে পড়ে 10 মিনিটের মধ্যে। হায়া চুপ হয়ে রয়েছে সেই তখন থেকে। মেহরিমা কয়েকবার তার সাথে কথা বললেও সে একটা বাক্য ব্যবহার করে না। হাতে থাকা খাবারও মুখের সামনে ধরে, কিন্তু হায়া সেটাও মুখে নেয় না। আশিয়ান হায়ার স্তব্ধতা দেখে তাকে একা ছাড়ার সাহস পায় না। গাড়ি আসলে সেও হায়া আর মেহরিমার সাথে উঠে পড়ে মেহরিমাকে তার হোস্টেলে নামিয়ে দিয়ে তার নিজেদের বাসায় এসে পড়ে। গাড়িতে বসে আশিয়ান 1 ঘন্টার জন্য ছুটি নেয়। তার নেক্সট ক্লাসটা তার আরেকজন কলিগকে প্রক্সি নেওয়ার অনুরোধ করলে সে জানায় সে নেবে ক্লাসটা। বাড়ির সামনে এসে গাড়ি থামলে আশিয়ান গাড়ি থেকে নেমে হায়াকে নামিয়ে তাকে কোলে তুলে নেয়। তারপর সেই অবস্থাতেই তাকে নিয়ে হাঁটা দেয় বাড়ির ভেতর। বাড়িতে তখন স্পর্শ, হানিয়া, রোজি বেগম আর মিস্টার তালুকদার ছিলেন। এই অসময়ে আশিয়ান এভাবে হায়াকে কোলে নিয়ে আসায় সবাই ভাবে সে আবার অসুস্থ হয়ে পড়েছে। আশিয়ান তাদের মিথ্যে বুঝ দিয়ে হায়াকে নিয়ে উপরে নিজেদের রুমে এসে পড়ে। রুমে এসে আশিয়ান নিজে হায়ার বোরখার হিজাব খুলে দেয়। ওয়াশরুম থেকে কাপড় ভিজিয়ে এনে তার মুখ হাত মুছিয়ে দেয়। নিচ থেকে হায়ার জন্য হালকা খাবার নিয়ে এসে তার মুখের সামনে ধরলে হায়া সেটা মুখে নেয় না। আশিয়ান কয়েকবার আদর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু হায়া একটা রাও কাটে না। হঠাৎই হায়া হাইপার হয়ে ওঠে। আশিয়ানের হাতে থাকা খাবারের প্লেটটা ফেলে দিয়ে আশিয়ানকেও ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, বলছি না খাবো না, এখন এত দরদ কোথা থেকে আসে? হ্যাঁ,
যখন ভরা বিয়ের আসরে ছেড়ে বিয়ে করতে আসেনি, আমার সবাই অলক্ষী, অপয়া, চরিত্রহীন বলে অপবাদ ছিল, তখন কোথায় ছিল আপনার এত দরদ? এখন ভালোবাসা উতলে পড়ছে না? একটা কথা কি জানেন, আপনারা ফারাবির মধ্যে কোনো তফাৎ নেই। আপনারা দুজনেই আমায় বাজেভাবে অপমান করেছেন, সমাজের চোখে আমার চরিত্রহীন বানিয়েছেন কিছু না করেও। সেদিন আপনি যেমন ছেড়ে যাওয়ার সময় দরদ দেখাননি, ফারাবিও সেম কাজটাই করেছে। এখন আপনি পরিবারের চাপে বিয়ে করে যেমন আলগা দরদ দেখাচ্ছেন, ফারাবিও সেম কাজটাই করেছে। আপনারা ছেলেরা পারেন শুধু প্রতিশ্রুতি দিতে, কিন্তু সেটা পূরণ করার সময় আপনাদের আর খোঁজ থাকে না কোনো। রাগে দুঃখে হায়া চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সে যেমন সকলের ভালোবাসা পেয়েছে, তেমনি সকলের থেকে অনেক কষ্টও পেয়েছে। আশিয়ান তাকে ধরার জন্য এগিয়ে আসলে হায়া কয়েক পা পিছিয়ে যায়, তারপর আবারও চিৎকার করে বলে, এত জড়াজড়ি কেন করেন সবসময়? একটা কথা বলেছি না আমি, নাকি কথাটা শোনার প্রয়োজন বোধ করেন না? আশিয়ান পুনরায় তার কাছে এগিয়ে আসতে আসতে বলে, আমি শুনছি তো তোমার সব কথা, তোমার যত অভিযোগ আছে করো, সমস্যা নেই, কিন্তু একটু শান্ত হও। শরীর খারাপ তো তোমার, বসে কথা বলো, আমি শুনছি। কি বলবো আমি? বলার মতো কিছু রেখেছেন আপনারা? আমার লাইফটাকে মজা বানিয়ে রেখে দিয়েছেন আপনারা। I'm sorry, Boo, for all my deeds. Please come down, Jan. I promise to listen to all your concern with an open heart. সরি বললেন আর হয়ে গেল? আপনি আমার সেসব বিভীষিকাময় রাতগুলোর কথা ভুলিয়ে দিতে পারবেন? পাপার পাওয়ারের কারণে কেউ হয়তো আমার সামনে কিছু বলে না, কিন্তু পেছনে ঠিকই আমার চরিত্রে কাঁথা ছুটতে তারা ভুল করে না। পারবেন আমার সামনে, তাদের সামনে আমার নির্দোষ প্রমাণ করতে? আমি বলছি, পারবেন না আপনি। হ্যাঁ, নিজের চোখের পানি নিজেই মুছে নেয়। তারপর আশিয়ানকে পাশ কাটিয়ে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে চলে যায়। আশিয়ান তার পিছু নিলে বলে সে ফ্রেশ হবে। আশিয়ান ওয়াশরুমের বাইরেই ধেয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে হায়া ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দরজার সাথে পিঠ থেকে বসে থাকে। সেভাবে বসে মনে করতে থাকে 5 বছর আগে সে নিকৃষ্ট দিনটির কথা, যেদিন আশিয়া তাকে চূড়ান্তভাবে কষ্ট দিয়েছিল। তার নরম কোমল মনটাকে পিষিয়ে দিয়ে চলে গিয়েছিল অজানায়, অপমান করেছিল তার কিশোরকালের ভালোবাসাকে 5 বছর আগে। হায়াকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হায়া বলে তার বাবা মা যেটা ভালো বুঝে সেটাই যেন করে। জাবিয়ান হানিয়া মেয়েকে নিজেদের কাছে রাখার একটা সুযোগ পেয়ে হাতছাড়া করতে চায় না। মিস্টার মির্জা মানে হানিয়ার বাবার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আশিয়ান রাজি হয় না। পরবর্তীতে আবরার অনেক বলে কই ধমকিয়ে ধমকিয়ে তাকে রাজি করায়। সিদ্ধান্ত নেওয়া হয় বিয়ের কথাটা আপাতত নিজেদের মধ্যে থাকবে। বিয়েতে শুধুমাত্র আত্মীয়দের আমন্ত্রণ করা হবে। হায়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর অনুষ্ঠান করে সকলকে জানানো হবে। সকলে লেগে পড়ে বিয়ের তোড়জোড়। হায়া যখন জানতে পারে আশিয়ানও বিয়েতে রাজি, সে অজানা কারণে ভীষণ খুশি হয়। কারণ অজানাও বলা চলে না। কারণ হায়া বুঝতে পেরেছিল সে কেন এত খুশি। কারণটা হলো সে আশিয়ানকে ভালোবাসতে শুরু করেছিল। এমনিতেই বয়সটা কিশোরকাল, এই বয়সে আবেগে টইটুম্বর থাকে মন। খুব কমই এই বয়সের ছেলেমেয়েরা নিজেদের আবেগ কন্ট্রোল করতে পারে, কিন্তু হায়া আবেগ কন্ট্রোলে ব্যর্থ হয়েছিল। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে হায়া প্রায় সময় আশিয়ানকে ফোন দিত। আশিয়ানের মনে তখন হায়ার জন্য কোনো অনুভূতি ছিল না। সে তখনও হায়াকে দেখতে পারত না। হায়া ফোন দিলেই আশিয়ান ধমকে ধমকে ফোন কেটে দিত। তখন আর এই অনুভূতির কথা জানতো আদিবা। কয়েক মাসের ছোট বড় তারা, তাই অনেকটা বেস্ট ফ্রেন্ডের মতোই। আদিবার পিড়িতে তাদের বিয়ের আগের দিন হায়া নিজের মনের কথা জানিয়ে দেয় আশিয়ানকে। আশিয়ান জবাবে চুপ ছিল। ইতিবাচক এবং নেতিবাচক কোনো উত্তরই সে দেয়নি সেদিন। বিয়ের দিন হায়া যখন বধূ বেশে আশিয়ানের জন্য অপেক্ষা করছিল, তখন আশিয়ান কাউকে না জানিয়ে উড়াল দেয় লন্ডন। কাজী এসে নিজের সব কাজ শেষ করে যখন বরবধূকে একত্রে আনার কথা বলে, তখন জাবিয়ানদের টনক নড়ে, কারণ আশিয়ানরা তখন এসে পৌঁছায়নি। জাবিয়ান আবরারদের ফোন লাগালে তারা আশিয়ানে চলে যাওয়ার কথা জানায়। জাবিয়ান ভেবে পায় না কিভাবে মেয়ের সামনে কথাটা উপস্থাপন করবে। হানিয়া জাহান জাইনকে একান্তে নিয়ে গিয়ে কথাটা জানায়। হানিয়া কান্নায় ভেঙে পড়ে। আশিয়ান যে তাদের এমনভাবে কষ্ট দিবে তারা কখনো কল্পনাও করেনি। আশিয়ানকে তার সবসময় নিজেদের সন্তানের মতো স্নেহ করেছে। হানিয়াকে জাহান জাইনের কাছে রেখে জাবিয়ানও এগিয়ে যায় তাদের বাগান করা স্টেজের দিকে, যেখানে হায়া বসে আছে। জাবিয়ান চোখ ভর্তি পানি নিয়ে হায়ার কাছে গেলে হায়া অস্থির হয়ে জিজ্ঞেস করে, পাপা কি হয়েছে, কাঁদছো কেন? মা, তুমি তোমার প্রিন্সেস না? হ্যাঁ পাপা, এটা তো আমি জানি। প্রিন্সেসকে প্রিন্সেস ছাড়া মানায় না, বলো? না পাপা, কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কারণ আমি আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্সেস খুঁজে এনে দিব। খুঁজে আনবে কেন? পেয়ে গিয়েছি তো আমি প্রিন্সকে। আশিয়ান ভাই তো আমার প্রিন্স পাপা। না মা, সে তোমার প্রিন্স না, হি ইজ ডেভিল এন্ড কার্ড। কি বলছো তুমি বাবা এসব?
অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করে হায়া। জাবিয়ান উত্তরে বলে, হ্যাঁ মা, সে কায়ডের মতো পালিয়ে গিয়েছে। হ্যাঁ মা, সে কায়ডের মতো পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে মানে? সে তোমার বিয়ে করবে না বলে কাউকে না জানিয়ে লন্ডনে চলে গিয়েছে মা। জাবিনের কথায় হইচই শুরু হয়ে যায়। তাদের আপন জনেরাই হায়াকে নানা ধরনের বাজে কথা বলতে শুরু করে। হায়া আশিয়ানের এমন কাজ আর আশেপাশের লোকদের বাজে কথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে ঢলে পড়ে। জাবিয়ান মেয়েকে নিজের বুকে আগলে নেয়। হায়া আশিয়ানের কাছে যতটা না ভেঙে পড়েছিল, তার চেয়েও বেশি ভেঙে পড়েছিল তার আশেপাশের মানুষের কথায়। আত্মীয় স্বজন ছাড়াও কিভাবে যেন কথাটা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। সবশেষে মিডিয়াও জানতে পেরে যায় জাবিয়ান একজন নামকরা বিজনেসম্যান হয়ে তার মেয়ের নাবালক অবস্থায় বিয়ে দিচ্ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।